বিজেপি কেন ফিরিয়ে আসছে? বিজেপি তো রাজ্যে একজন মুসলিম প্রতিনিধি নেই, তাদের কোনো মাইনরিটি মিনিস্টার নেই, এবং বিজেপি গোটা ইলেকশন ক্যাম্পেইনই করেছে মুসলিম বাংলাদেশি 1 কোটি রোহিঙ্গা মুসলিম এর বিরুদ্ধে। তসলিমা এমন একটা মুসলিম আইকন, বিজেপি নিশ্চয়ই এটা পলিটিক্যাল কারণে ইউজ করবে যে আমরা এইখানে হিন্দু মুসলিম সহমতে বিশ্বাস করি, ওরকম আলাদা কোনো ব্যাপার না। কিন্তু সত্যিই কি তাই? রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিমরা যেভাবে কর্নার্ড হয়ে গেছে, প্রতিবাদ করছে দেখতে পাচ্ছি। আমরা যেভাবে সোনারপুর সহ একাধিক জায়গায় চার্চ এবং খ্রিস্টানদের ওপরে হাঙ্গামার ঘটনা দেখতে পাচ্ছি, তাতে তাদের দাবি এবং তসলিমাকে ফিরিয়ে আনার মধ্যে কিন্তু 180 ডিগ্রি ডিফারেন্স। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। 20 বছর পর পশ্চিমবঙ্গ তথা কলকাতায় আবারও পা রাখতে চলেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাকে নিয়ে নানান বিতর্ক রয়েছে। বাংলাদেশ থেকে তাকে যেমন বের করে দেওয়া হয়েছিল, একই রকমভাবে কলকাতা থেকেও কিন্তু তাকে 2007 সালের 21শে নভেম্বর বাম সরকার, তৎকালীন বাম সরকার তাকে বের করে দিয়েছিল, এমনটাই আমরা প্রত্যেকে জানি। আবারও রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। 2011 সালে পালাবদল যখন ঘটেছিল, তারপরেও 15টা বছর তসলিমা নাসরিন কলকাতায় পা রাখতে পারেননি তৃণমূল আমলে। কিন্তু রাজ্যে যখন আবারও পালাবদল ঘটলো, বিজেপি সরকার ক্ষমতায় এলো, তখন 3 মাসের মধ্যেই আগামী 1 আগস্ট তসলিমা নাসরিন তিনি আবারও কলকাতার সংস্কৃতির পীঠস্থান রবীন্দ্র সদনে পা রাখতে চলেছেন। ঠিক কী হয়েছিল সেই সময়, সেই নিয়ে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্য। স্যার, আপনারা তো সবটাই সেই সময় দেখেছিলেন, জানেন বিষয়টা। কি হয়েছিল, কি কারণে তাকে বাম আমল বা বাম সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তাকে বের করে দিয়েছিল? প্রথম কথা, ওইভাবে বার করে দেয়নি, যেটা প্রচার করা হয় মিথ্যে কথা বলছে। যাকে এনিওয়ে, এটা নিয়ে আর বিস্তারিত আমি বিতর্কে যাচ্ছি না। হয়েছিল, রিজনুর রহমান পার্ক সার্কাসের একটি দরিদ্র পরিবারের ছেলে, যদিও খুব শিক্ষিত আপরাইট ছেলে, সেই লাক্সকোজির যে টোডি, অশোক টোডি বোধহয়, ওর মেয়ের সাথে প্রেম করত, সম্ভবত প্রিয়াঙ্কা টোডির নাম। এবার এটা নিয়ে পরিবারে আপত্তি ছিল। ওরা ভিন্ন ধর্মে বিবাহ করেছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, সেইটা টোডি পরিবার মেনে নেয়নি। টোডির মেয়ে বলেছিল আমি বাড়ি থেকে চলে গিয়ে রিজওয়ানুদের বাড়িতে থাকবো। রিজওয়ানুর মার সাথে গিয়েও দেখা করেছিল। কিন্তু এটা নিয়ে কোথায় অশোক টোডি, যাকে এই বিজেপি সরকার আসতে প্রথম ইনভেস্টমেন্ট করানোর ক্ষেত্রে দেখা গেল ডানকুনিতে, লাক্সকোজি, তাদের পারিবারিক সামাজিক নানা রকম আপত্তি ওঠে। এটা নিয়ে রিজওয়ানুরকে বোধহয় সম্ভবত ডেকেও পাঠানো হয়েছিল টোডি পরিবারের পক্ষ থেকে, কিন্তু বিষয়টা মীমাংসা হয়নি। তার কন্যা রিজওয়ানুর সাথে থাকতে রাজি হয়েছিল, চলে যেতে, কারণ তাদের একটা কম্পিউটার সেন্টারে দুজনে মিলে এই কম্পিউটার শিখতো, সেখানে তাদের আলাপ। তারপরে রিজওয়ানুর ডেড বডি পাওয়া যায় পার্ক সার্কাসের রেল স্টেশনের কাছাকাছি। এইবার এটা নিয়ে দুটো ব্যাখ্যা আছে, এবং তার ডায়েরিও কিছু পাতা পাওয়া গেছিল, যাতে মনে হয়েছিল তার উপর একটা প্রচণ্ড মানসিক চাপ দেওয়া হচ্ছে, যে তাকে হত্যা করা হয়েছে, কেউ বলেছে যে সুইসাইড করছে। এটা ঘটনা সেই সময় এই টোডির কমপ্লেনের ভিত্তিতে লালবাজারের কিছু পুলিশের পক্ষ থেকে রিজওয়ানুরকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় তুমি এই বিয়েটায় সহমত হও না, ছেড়ে দাও। অর্থাৎ প্রশাসনিক পুলিশ কর্তারাও জড়িয়ে যায়। কিন্তু রিজওয়ানুরের মৃত্যু হওয়ার পরে প্রথম যখন খবরটা আসে, কোনো মেন স্ট্রিম মিডিয়া, এবিপি আনন্দ, আনন্দবাজার, অন্য কোনো কাগজে কোথাও কিছু বেরোয়নি। তখনকার দিনে আমার মনে হয় যে তারা বাংলায় ধারাবাহিকভাবে 2 দিন ধরে বিষয়টা প্রচার করতে থাকে, যে এইরকম একটি মুসলিম ছেলে অন্য ধর্মে বিয়ে করেছিল, এবং তাকে কেন্দ্র করে পার্ক সার্কাস চত্বরে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। কিন্তু সেটা এত ফ্লেয়ার আপ করে, শেষ পর্যন্ত দেখা যায় হঠাৎই ওইখানে কিছু মুসলিম মানুষ, তারা এর ব্যাপারে প্রতিবাদে নামে,
প্রতিবাদের অন্যতম মুখ ছিল ইদ্রিস আলী, পরে যিনি কংগ্রেস তখন করতেন এবং বেকারি অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন। তিনি ইদ্রিস আলী পরবর্তীকালে জেলেও যান, জেল থেকে বেরিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলেও যান, সাংসদও হয়েছিলেন। এবং মুসলমান লোকেরা রাস্তায় নেমে পড়ে, তারা পুলিশ সেটা বিক্ষোভ দেখাতে থাকে যে এটা অ্যারেস্ট করতে হবে টুরিদের, কাউকে ব্যবস্থা নিতে হবে, তারা পাল্টা এফআইআর করে। এটা নিয়ে একটা কমিউনাল টেনশনেরও সৃষ্টি হয়। সব মিলিয়ে এইরকম যখন পরিস্থিতি, আমার মনে আছে যে বুদ্ধবর্ষে যে মিটিং ছিল মুর্শিদাবাদ জেলায়, আমি যাচ্ছিলাম, সেই মিটিং কভার করতে গেছিলাম। তো মিটিংয়ে তখন ছিল মাইনুল হাসান। মাইনুল দা সিপিএমের তখন রাজ্যসভার সাংসদ, এবং তিনি এই হিন্দু মুসলিম সম্প্রীতি বা হিন্দুদের সাথে মুসলিমদের যে বিবাহ ইত্যাদি ব্যাপারে অত্যন্ত উদারবাদী মুসলিম। মইনুল দা আমাকে বলেছিল যে ব্যাপারটা যে জায়গায় যাচ্ছে খুব খারাপ জায়গায় যাচ্ছে, বুদ্ধবাবুর সাথেও কথা হয়, কিন্তু ফাইনালি এই জিনিসটা টার্ন করে যায় যে ওই সময় নন্দীগ্রাম মুভমেন্ট তার সাথে জড়িয়ে যায়, তার সাথে তসলিমার কিছু বোধহয় বয়ানও যুক্ত হয়, তার লেখা, এই সবকে কেন্দ্র করে এমন একটা কমিউনাল ফ্লেয়ার আপ ঘটে যে সম্ভবত ভিসা যে এক্সটেনশনের ব্যাপার ছিল সেইটা সেভাবে করা হয়নি। সাময়িকভাবে বলা হয় যে আপনি মানে তসলিমাও এই মানে তার লেখাকে কেন্দ্র করেও তখনও প্রশ্ন ওঠে, যেটা লজ্জা উপন্যাসের ছিল। বাবরি মসজিদ ধ্বংসের পরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল, তাছাড়া তার পারিবারিকভাবে নানা রকম তার লেখার সেই প্রসঙ্গগুলো উঠে আসে। তখন এনিহাউ এমন একটা অবস্থার সৃষ্টি হয় না একটাকে কেন্দ্র করে আর একটা দিকে, আর একটাকে কেন্দ্র করে আর একটা দিকে। সেই সময় তসলিমা কলকাতা ত্যাগ করেন, কিন্তু পার্টিরও একাংশের মত ছিল যে ব্যাপারটা ডাই ডাউন করলে ফিরিয়ে আনা দরকার। কিন্তু সময়টা এমন, আমরা দেখলাম যে জমি আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে যে মুসলিমদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। মুসলিম চাষিদের সংখ্যায় বেশি, নন্দীগ্রামে হোক, অন্য জায়গায় হোক, সিঙ্গুরে হোক, রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙড়ের কথা উঠেছিল, কারণ তখন নিউ টাউনকে কেন্দ্র করেও একটা আন্দোলন হচ্ছে, ভাঙড় নিউ টাউনেও জমি নেওয়া হচ্ছে। সুতরাং সাচার কমিটি রিপোর্ট সামনে এসছে। বুদ্ধবাবু মাইনরিটি ভোট নিয়ে খুব চাপের মধ্যে পড়ে গেছিলেন, যদিও 2006 সালে 230 বামফ্রন্ট পেয়েছিল, ক্ষমতা এসেছিল। তো এনিহাউ এই বিষয়টাকে আর বাড়তে না দিয়ে তসলিমা কলকাতার তার যে ফ্ল্যাট ছিল সেখানে ফিরে আসতে চাইলেও আইন শৃঙ্খলাজনিত কোনো কারণে রাজ্য সরকার রাজি হয়নি। এবং আজকে বিভিন্ন কবিদের আমি দেখতে পাচ্ছি, সেই তোষামোদে কবিরা একেবারে বুদ্ধ ভট্টাচার্যের পারিষদ ছিল, সেই তোষামোদে কবিরাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে তার চেয়ারে জল পড়লে এরমভাবে কপর থেকে রুমাল বার করে মুছে দিত দেখেছি। সেই কবিরাই আজকে বলছে যে না, তসলিমাকে ফিরিয়ে আনা ভালো হচ্ছে। এই হচ্ছে মূল বিষয়। এবার বিজেপি কেন ফিরিয়ে আনছে? বিজেপি তো রাজ্যে একজন মুসলিম প্রতিনিধি নেই, তাদের কোনো মাইনরিটি মিনিস্টার নেই, এবং বিজেপি গোটা ইলেকশন ক্যাম্পেইনই করেছে মুসলিম, বাংলাদেশি, 1 কোটি রোহিঙ্গা মুসলিম এর বিরুদ্ধে। তসলিমা এমন একটা মুসলিম আইকন যে এটা ঠিক মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে তিনি একজন সক্রিয় কলম ধরা লেখিকা। পাশাপাশি তিনি বিজেপির দ্বারা, তখন ছিল কংগ্রেস সরকার, পরে বিজেপি সরকারের সাথে তার ভালো ঘনিষ্ঠতা হয়। আমি এরকম প্রচুর মুসলিম লিডারদের দেখছি যারা বিজেপি সান্নিধ্যে অত্যন্ত একেবারে অন্যরকম তাদের একটা ব্যাপার। এখানে আরও আছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তাদের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেখি। তা এইটা তাকে এনে বিজেপি বোধহয় যারা ফ্যানাটিক মুসলিম তাদের কাছে বার্তা দিতে চাইছে যে তোমরা যা করেছিলে সেই অবস্থা চলবে না। পাশাপাশি দেখাতে চাইছে যে আমরা এইখানে হিন্দু মুসলিম সহমতে বিশ্বাস করি, ওরকম আলাদা কোনো ব্যাপার না। কিন্তু সত্যিই কি তাই? রাজ্যের বিভিন্ন প্রান্তে মুসলিমরা যেভাবে কর্নার্ড হয়ে গেছে, প্রতিবাদ করছে দেখতে পাচ্ছি। আমরা যেভাবে সোনারপুর সহ একাধিক জায়গায় চার্চ এবং খ্রিস্টানদের ওপরে হাঙ্গামার ঘটনা দেখতে পাচ্ছি, তাতে তাদের দাবি এবং তসলিমাকে ফিরিয়ে আনার মধ্যে কিন্তু 180 ডিগ্রি ডিফারেন্স। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নিশ্চয়ই এটা পলিটিক্যাল কারণে ইউজ করবে। উল্টো দিকে তসলিমা ব্যক্তিগতভাবে আমি যতটা তাকে চিনি, সে কলকাতায় যেভাবে সবার সাথে ঘুরতো, মিশতো, বাংলায় কথা বলতো, সেই অবস্থা তসলিমার এখন আর লেখার কোনো ক্যাপাসিটি বহুদিনই নেই।
আমি তাকে খুব উচ্চমানের লেখিকা বলে মনেও করি না, যদিও তিনি প্রাসঙ্গিক কিছু বিষয় নিশ্চয়ই লিখেছিলেন। কিন্তু তিনি কলকাতায় এলে তার একটা পরিমণ্ডল আছে, বাংলায় কথা বলবেন, তার বন্ধুবান্ধব আছে, সেদিক থেকে স্বাগত নিশ্চয়ই, যে আমাদের দেশে কেনই বা এরকম থাকবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই একই কারণে তাদের মাথায় সবসময় কাজ করতো 30% মুসলিম ভোট তসলিমাকে আনলে যদি আবার কোনো গণ্ডগোল হয়। আর মমতা ববি হাকিমের চোখ দিয়ে অবাঙালি মুসলিমদের চোখ দিয়ে দেখতেন, যারা কলকাতায় সংখ্যাগরিষ্ঠ। তিনি ওই ঝুঁকি কখনো নেননি। আজকে যখন হেরে গেছেন এবং মুসলিম ভোট ছাড়াই বিজেপি 208টা সিট পেয়েছে, এটা প্রমাণিত হয়েছে, তখন তাদের কোনো দায়ও নেই। তসলিমাকে আনলে আনলো, কিছু কেউ প্রতিবাদ করলে করলো, না করলে না করলো, তাতে বিজেপি কিছু যায়ও না, বিজেপি আসেও না। বরঞ্চ তারা কিছু ফ্যানাটিক মুসলিম যারা তাদেরকে বার্তা দিতে পারবে যে মুসলিম ধর্মের বিভিন্ন বিষয়ে যিনি প্রশ্ন করেছেন আমরা তাকে আনছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো বড় রকম কিছু ভুল ছিল। আমরা দেখেছিলাম এর আগে উর্দু একাডেমির একটা প্রোগ্রামে, এই বেশি দিনকার ঘটনা নয়, জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয়েছিল, রাতারাতি ক্যান্সেল করে দেওয়া হলো। সেটা নিয়ে আমি বা আমার মতো কিছু লোক প্রতিবাদ করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সাথে তৎকালীন একাধিক মন্ত্রীরও কথা হয়েছিল, মমতার ঘনিষ্ঠ মন্ত্রী যারা রোজ বাড়িতে যেত এবং প্রেস কনফারেন্স করতো, তারাও আমাকে বলেছিল, আমি নামগুলো এখানে নিচ্ছি না, তারাও বলেছিল কাজটা ঠিক হয়নি। তা আমি বলেছিলাম তোমরা তোমাদের দিদিকে বলতে পারছো না? বলো ওনাকে কে বলবে, এইটা একেবারে এমন জায়গা থেকে হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতেন মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাবে। ফলে জাভেদ আখতারের মতো যিনি নিজেকে সেকুলার না এথিস্ট মনে করেন, নাস্তিক, হিন্দুরাও নাস্তিক হতে পারে, মুসলমানরাও নাস্তিক হতে পারে, এবং বহু মুসলিম কান্ট্রিতে, টার্কিতে থেকে শুরু করে ইন্দোনেশিয়ার বহু নাস্তিক, মানে বাই বার্থ মুসলিম কিন্তু এথিস্ট বহু আছেন। এটা কোনো সমস্যা নয়, গোটা পৃথিবীতেই আছে। এটা হতেই পারে যে আমি পার্টিকুলার ওইভাবে কোনো ধর্মাচরণে বিশ্বাস করি না। তো ঘটনা হচ্ছে তাকে আনতে দেওয়া হয়নি, জাভেদ আখতারকে আসতে দেওয়া হয়নি। খুব বাজে ব্যাপার ছিল। তিনি কিনা শোলে বা অন্য হিন্দি সিনেমার বিভিন্ন ডায়লগ নিয়ে জাভেদ আখতার বলতেন, সেই প্রোগ্রাম করতে দেওয়া হলো না। তো আজকে তো বিজেপি এই সুযোগটা নেবেই, এবং তারা তো প্রমাণের চেষ্টাই করবে যে না, তারা এই ধরনের কোনো কিছু শক্তির কাছে মাথা নত করবে না। তারপরে এটা শুধুমাত্র সংস্কৃতি রক্ষার জন্য তসলিমা নাসরিনকে আনা হচ্ছে, বিষয়টা তেমন না, রাজনীতি রয়েছে। সংস্কৃতি রক্ষার ব্যাপার না। তসলিমা নাসরিন তিনি একজন বাঙালি লেখিকা, বাংলা ভাষায় লেখেন। 1994 সম্ভবত বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছিলেন, কারণ 93 সালে বাবরি মসজিদ ডেমোলিশনের পর লজ্জা লিখেছিলেন। তিনি তারপর পৃথিবীর বহু দেশে আশ্রয় নিয়েছেন, সুইডেনে ছিলেন, ফ্রান্সে ছিলেন, পরবর্তীকালে ইউরোপের দেশগুলো তো থাকার মতো হয় পয়সা নেই বা আশ্রয় দেয়নি, কিছু একটা হবে, তিনি ভারতের আশ্রয় দিয়েছেন, এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন। আমরা জানি আওয়ামী লীগের বহু লোক ভারতে আশ্রয় নিয়ে রয়েছে। কিন্তু তসলিমা কলকাতায় এলে ফ্রিলি ঘুরে বেড়াতেন, বইমেলাতে যেতেন, লোকে তার বাড়িতে যেত, বাংলা কালচারের মধ্যে থাকতেন। সেই পরিমণ্ডলটা তিনি মিস করছিলেন। তো বিজেপি সরকার তাকে সেই পরিমণ্ডলটা ফিরিয়ে দিল। উল্টো দিকে মুসলিম যারা মৌলবাদী শক্তি বলুন, ফ্যানাটিক বলুন, বা তসলিমার ব্যাপারে প্রশ্ন তোলা বলুন, তাদেরও যে মুখের ওপর প্রায় ঝামা ঘষে দেওয়ার মতো যে তোমরা আর কিছু ম্যাটার করো না। মুসলিম কোট আর কোট ভালো মুসলিম যারা, গুড মুসলিম ব্যাড মুসলিম বলে একটা বই আছে, তার মধ্যে গুড মুসলিম যারা, আমরা তাদের পক্ষে। এটা তো শুভেন্দু অধিকারী সত্য শহরে সকলেই বার্তা দিচ্ছেন, তো তসলিমাও তার মধ্যে পড়ছেন, অসুবিধার কিছু নেই। এটা ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল গেম। এবং এই যে তৎকালীন বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্য একজন লেখক, এই যে একটা কথা উঠছে এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে, এটাকে এইভাবেই দেখাচ্ছে যে একটা লেখক হয়ে সেই সময় একটা লেখিকার পাশে দাঁড়াতে তিনি পারেননি, তার সরকার পারেননি, তাকে বের করে দিতে হয়েছিল। বুদ্ধদেব ভট্টাচার্য লেখক নয়, সে তো মমতাও কবিতা লেখে, তাহলে কি মমতা কবি? বুদ্ধদেব ভট্টাচার্য নাটক লিখেছিলেন দুঃসময়, ওই বাবরি মসজিদ ডেমোলিশনের পরে তার দাঙ্গা, 92 যে দাঙ্গা, সরি 93, আমি দুবার বলেছি, আমি দুঃখিত, আই এম সরি, 92 দাঙ্গার পরে লিখেছিলেন। তখন তার মন্ত্রিত্বও চলে গেছিলো, বাড়িতে বসে থাকতেন, লিখেছিলেন। পরে একটা দুটো প্রবন্ধ লিখেছে। বুদ্ধবাবু কি লেখক বলা যায়? তাহলে তো মমতাও কবি, ঔপন্যাসিক, সমস্ত কিছু। ওইভাবে ধরার কোনো মানে হয়। কিন্তু এই যে আপনি বললেন যেটা, যে মুসলিম ভোট নিয়ে চিন্তিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তো বামেরা তো তারা প্রচার করে যে তারা মুসলিম ভোট নিয়ে চিন্তিত নয়, তারা ধর্মনিরপেক্ষ একটি দল, তারা মুসলিম ভোট হিন্দু ভোট বলে তাদের কাছে কিছু হয় না। না না, সেই সময় বলে না, এটা একটা
সিপিএম মুসলিম বহুল এলাকায় মুসলিম ক্যান্ডিডেটের বাইরে কি দাঁড় করাতো না তো। আগে কয়েকবার দিয়ে তাদের ফেল করেছে তারা। সেটা হিন্দু বহুল এলাকায় মুসলিম ক্যান্ডিডেট, মুসলিম বহুল এলাকায় হিন্দু ক্যান্ডিডেট কমিউনিস্ট পার্টি প্রথম দিয়ে করতো, কিন্তু তারপর দেখলো তারা জিততে পারছে না। ফলে তারা, এটা ঠিক, মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো মুসলিম বহুল জেলায় তারা পার্টির দীর্ঘদিন ধরে পার্টির সেক্রেটারি হিন্দু লোককেই করেছে, কিন্তু ক্যান্ডিডেট বাছাইয়ের ক্ষেত্রে মুসলিম ক্যান্ডিডেট বাছাইয়ের প্রবণতা তো বেশি থাকেই। এটা সারা সমস্ত পলিটিক্যাল পার্টি করে, এটা হিন্দু মুসলিম করে না। হিন্দু মুসলিম বিজেপির মতো কি করে করবে, তো সেকুলার পার্টি। কিন্তু কংগ্রেসও যেখানে মুসলিম এলাকা সেখানে তো কংগ্রেসেরও মুসলিম ক্যান্ডিডেটই দাঁড় করায়, হিন্দু এলাকায় হিন্দু ক্যান্ডিডেট দাঁড় করায়। হিন্দু বহুল 80% 90% হিন্দু আছে, সেখানে কংগ্রেস মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে বা সিপিএম মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে, বা যেখানে 90% মুসলিম আছে বা 80% আছে সেখানে হিন্দু ক্যান্ডিডেট দাঁড় করাচ্ছে। এরকম ঘটনা কোথায়? কেউই করে না। এটা একমাত্র করে বিজেপি, কারণ বিজেপি তো মুসলিম ভোটে বিশ্বাসই করে না, তারা হিন্দু ক্যান্ডিডেট দাঁড় করায়। এবং সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেনা নামাতে হয়েছিল পাক সার্কাস মৌলালি চত্বরে। একদমই, কারণ বলছি না, ওই কমিউনাল ফেয়ারআপটা এমনভাবে বেড়ে গেছিল ওই রিজু অনুরের কেসে যে কিছু করার ছিল না। রিজু অনুরের কেসটাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম একটা দাঙ্গা, এটা তো একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটি অবাঙালি মারোয়াড়ি প্রচণ্ড বড় লোক হিন্দু পরিবারের এই মেয়ে, তাকে একটি মুসলিম গরিব হিন্দি সিনেমায় যেরকম দেখায়, ও যদি শাহরুখ খানকে বিয়ে করতো তাহলে বোধহয় সমস্যা হতো না, কি আরিয়ান খানকে করতো তাহলে সমস্যা হতো না, বা আমির খানকে করতো সমস্যা হতো না, বা সালমান খানকে করতো সমস্যা হতো না, বা ওই রকম কোনো মুসলিম ইন্ডাস্ট্রিয়ালিস্ট করলে সমস্যা হতো না। কিন্তু এই ক্ষেত্রে একেবারে গরিব বস্তিতে থাকে। হ্যাঁ, এখানে গরিব বড় লোকের ব্যাপার, এখানে ধর্মের ব্যাপার, সুতরাং কনফ্লিক্টটা অবভিয়াস ছিল। কিন্তু স্যার, এই যে গোটা বিষয়টার পরে এখন যখন তসলিমা নাসরিন আসছেন কলকাতায়, এর পরে কি মনে হয় যে এতদিন তো তিনি এখানে আসতে পারেননি এবং তার লেখা কোথাও গিয়ে বিভিন্ন দ্বিখণ্ডিত যে উপন্যাস, সেখানে এই ঘটনায় বারবার মানে উঠে আসছে, সেই সময় দ্বিখণ্ডিত উপন্যাসটাকে নিয়েই কি এই গোটা চর্চাটা তৈরি হয়েছিল? না, ওই সময় দ্বিখণ্ডিত উপন্যাসের কিছু বক্তব্য ছিল, এরা তো তুলে এনেছিল। যারা কমিউনাল গণ্ডগোল করে তারা তো তুলে আনে না। সবচেয়ে ইন্টারেস্টিং আমি এটা বলতে চাই, দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে জ্ঞানবান্ত জড়িয়ে পড়েছিল, প্রসূন মুখার্জি জড়িয়ে পড়েছিলেন, বা আমার পরিচিত 2-3 জন লালবাজারের অফিসার জড়িয়ে পড়েছিলেন, তাদের একজনকে সাসপেন্ড করা হয়, পরে সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিল। আচ্ছা, যারা হলো তারা তো এক রাউন্ড চলে গেল। উল্টো দিক থেকে এটাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় রূপবানুর রহমানকে এমএলএ করে দিল, সে তিনবারের এমএলএ হয়ে গেল। এইবার ঘটনা হচ্ছে মমতাও এটা নিয়ে পুরো পলিটিক্স খেললো, কিন্তু আলটিমেটলি কি হয়েছিল, কেন খুন হয়েছিল না আত্মহত্যা করেছিল না কি, সেটার জন্য তো কোনো দোষী কেউ প্রমাণিত হলো না, কেউ শাস্তিও পেল না। সে বিচার কোথায় হলো? সে বিচার তো কিছু হয়নি। এবং তসলিমা নাসরিন কলকাতায় আসার পরে কি মনে হয় যে আবারও কোনো এইরকম ধরনের ঘটনা ঘটতে পারে, কোনো উস্কানি বা এই সমস্ত কিছু? কারণ নওশাদ সিদ্দিকী তিনি একটি বক্তব্য রেখেছেন যে এনে কোনোভাবে মানে তসলিমা নাসরিনকে কলকাতায় এনে বা পশ্চিমবঙ্গে এনে আবারও সংখ্যালঘুদেরকে একটা টাইট করার চেষ্টা বিজেপি করতে। আমি নওশাদ কি বলেছে দেখিনি, আশা করি কিছু হবে না, লোকের শুভবুদ্ধি থাকবে, সবাই যে যার মতো। আমাদের দেশে দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, সংবিধান প্রত্যেককে বাক স্বাধীনতা দিয়েছে, এবং একটা পর্যায়ে অন্যের ধর্মে আমি আঘাত না সৃষ্টি করে আমি আমার কথা বলতেই পারি, সেটা যে কেউই বলতে পারে। তো এটা দিয়েছে, এটা শুধু আমাদের নাগরিকদের জন্য প্রযোজ্য। তসলিমা দীর্ঘদিন ধরে দেশে আছেন, তার ক্ষেত্রেও হয়তো প্রযোজ্য। আমার মনে হয় না যে এরকম কোনো রকম গণ্ডগোল সৃষ্টি হবে। কিছু লোক তো বলবেই, এটা তো পরিষ্কার বিজেপি হিন্দু ভোটের ওপর ক্ষমতায় এসছে, সুতরাং তারা তাদের এজেন্ডা তাদের মতো করে ফুলফিল করবে। এখানে তো ঢাকঢাক গুড়গুড় বা তারা কোনো রকম দ্বিচারিতা কিছু করছে না, এইটা তো পরিষ্কার। এইবার ল অ্যান্ড অর্ডার কী হবে না হবে এটা তাদের ব্যাপার, রাজ্যের ব্যাপার। তবে কাঙ্ক্ষিত একেবারেই নয়, কোনো রকম অকারণ না, এটাও কাঙ্ক্ষিত নয়। এবং আশা করি তসলিমা তার মতো আসবেন, থাকবেন, ঘুরবেন, মত প্রকাশ করবেন।